This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লেপ্টোস্পাইরোসিস আতঙ্কের নয়া নাম। নামটা একটু খটোমটো, আর রোগটাও। অনেকেই হয়তো এই রোগ সম্পর্কে খুব একটা অবগত নন, কিন্তু বাংলায় এখন এই আতঙ্কই ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে। জলপাইগুড়ির রাজগঞ্জের চেতনবাড়ি গ্রামে ইতিমধ্যেই 15 জন ইঁদুর জ্বরে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। নাক দিয়ে মাড়ি ফেটে রক্ত বেরোচ্ছে তাদের, কারোর পরিস্থিতি আরও খারাপ। প্রস্রাবের সঙ্গে বেরোচ্ছে রক্ত, ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। উদ্বিগ্ন স্বাস্থ্য আধিকারিকরা। কিন্তু কি এই ইঁদুর জ্বর, আর কি বা তার উপসর্গ, কিভাবে সারবে, সেই সবটা নিয়ে আজকে TV9 বাংলার ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। ইঁদুর জ্বর বলছি, অবাক হচ্ছেন তো? ভল্লুক জ্বর বলি আমরা, হেয়ালি করে অনেক সময় ভল্লুক জ্বর বলি, কিন্তু ইঁদুর জ্বর সেভাবে শুনেছেন কি? হ্যাঁ, এই জ্বর ছড়ায় ইঁদুর থেকেই, তাই চলতি কথায় এই জ্বর ইঁদুর জ্বর। বিষয়টা একটু সহজ করে বলি। জলবাহিত একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ, আর তা থেকে এই রোগ ছড়ায়। কুকুর, বিড়াল, ইঁদুর জাতীয় প্রাণীর মলমূত্র থেকে সংক্রমণ ঘটে এবং এইসব প্রাণীরা মাটিতেই তাদের বর্জ্য বেশিরভাগ ক্ষেত্রে ত্যাগ করে। বর্ষার সময় তা জলে মিশে যায়, আর জমা জল থেকেই ছড়াচ্ছে এই সংক্রমণ। এবার আপনাদের বলি, লেপ্টোস্পাইরোসিস রোগের উপসর্গগুলো ঠিক কি কি। জলবাহিত হয়ে ওই ব্যাকটেরিয়া যদি শরীরে ঢুকে পড়ে, তাহলে খুব দ্রুত সংখ্যায় তা বাড়তে থাকে। এই রোগের ক্ষেত্রে জ্বর হলো প্রাথমিক এবং প্রথম উপসর্গ। জ্বরের ক্ষেত্রে হাতে পায়ে তীব্র যন্ত্রণা হয়। সাধারণভাবে এই রোগ ধরা যাবে না, তবে রক্ত পরীক্ষা করলে এই রোগ সামনেই রিপোর্টে বোঝা যাবে। চিকিৎসকরা বলছেন, লেপ্টোস্পাইরোসিস রোগটি বাড়াবাড়ি পৌঁছে গেলে লিভার, কিডনি পর্যন্ত বিকল হয়ে যেতে পারে। নাক দিয়ে, মাড়ি দিয়ে রক্ত বেরোতে পারে। রক্ত বেরোতে পারে প্রস্রাবের সঙ্গেও, সেই সঙ্গে ফুসফুস মারাত্মকভাবে সংক্রমিত হতে পারে। মেনিনজাইটিসের উপসর্গ দেখা দিতে পারে, অর্থাৎ যেটা কিনা মস্তিষ্কে প্রদাহ হবে এবং রোগীর খিঁচুনি পর্যন্ত হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে এই রোগ। ইঁদুর বা বিড়াল বা কুকুর, এদের ইউরিনের সঙ্গে যদি আমাদের ওভার বেশি বৃষ্টিপাত হয়, তাহলে কি হয়, আপনার জল চারপাশে ছড়িয়ে যায়। তার সঙ্গে যদি ময়লা জলের সঙ্গে যদি বা এই র্যাট ইউরিন বা আপনার ক্যাট ইউরিনে মিক্স হয়ে যায়, তাহলে বিভিন্ন জায়গায় এই ব্যাকটেরিয়াটা ছড়িয়ে যেতে পারে। এবং ছড়িয়ে যাওয়ার পরে ওয়াটার লগিং হয়ে গেল, সেখানে কেউ খালি পায়ে কাজ করছে বা জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে। হ্যাঁ, তো এই সিচুয়েশনে ডিজিজটা আমাদের মধ্যে হতে পারে এবং চামড়া দিয়ে এটা ঢুকে গিয়ে তারপরে সাধারণত মাইল্ড ডিজিজই হয়, গা হাত পা ব্যথা, জ্বর, এরকম ধরনের। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু মাল্টি অর্গান ফেলিওরের দিকে যায়। মূলত লিভার এবং কিডনি একসঙ্গে ইনভলভমেন্ট হয়। কোনো কোনো ক্ষেত্রে এনকেফেলোপ্যাথি মানে ব্রেন ইনভলভমেন্টও হয়। আমাদের শুধুই একটা ব্যাপার হচ্ছে যে যখন এগুলি ঘটছে, তখন এই সন্দেহগুলো যেন ডাক্তারবাবুরা করেন। এরকম ধরনের সমস্যা হলে যেন তারা ডাক্তারবাবুদের কাছে, মানে স্বাস্থ্য ব্যবস্থার কাছে নিজেদেরকে নিয়ে যান। তাহলে তো এটা বোঝা সম্ভব না। হঠাৎ যখন মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়, অনেকগুলো অর্গান খারাপ হয়ে যায়, তখন এলে হয়তো ওষুধ দিয়েও আপনি কিছু করে উঠতে পারবেন। রাজগঞ্জের চেতনবাড়ি গ্রামের পরিস্থিতি কিন্তু এখন ভয়াবহ, কারণ ইতিমধ্যেই সেখানে ছড়াতে শুরু করেছে এই রোগ। জানা যাচ্ছে গ্রামে একটা হ্যাচারি রয়েছে। হ্যাচারি অর্থাৎ কিনা যেখানে মাছ, মুরগি বা অন্যান্য প্রাণীর কৃত্রিম প্রজনন বা লালন পালনের ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞদের অনুমান, এই হ্যাচারি থেকেই প্রচুর পরিমাণ মুরগির বিষ্ঠা জমছে এবং সেখানে আনাগোনা বাড়ছে ইঁদুর, ছুঁচোর। ইঁদুর, ছুঁচোর বাড়বাড়ন্ত বাড়ছে গ্রামেও, আর তাদের প্রস্রাব থেকে ছড়াচ্ছে এই রোগ। এই হ্যাচারি থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করে বেলগাছিয়ায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলে কারণ জানা যাবে, বলছেন স্বাস্থ্য আধিকারিকরাই। দু একটা পেশেন্ট রয়েছে কি বলে স্কাব টাইপাস, একটা বা দুটো পেশেন্ট, বা হেপাটাইটিস সি। তো মেনলি যেহেতু হেপাটাইটিস এ একটা
ইয়ে রয়েছে, সেটা হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ। হ্যাঁ, নিশ্চয়ই কোথাও কন্টামিনেশন রয়েছে। এবং তাতে দেখা যায় যে সন্ন্যাসীঘাটা এলাকায় ওখানে কিছু খামার রয়েছে, পোলট্রি ফার্ম, এবং সেখানে পোলট্রি ফার্মের যে মল জমা হতে হতে একটা ইয়ে হয়েছিল, স্তূপাকৃতি বা এরিয়াতে মাছির উপদ্রব একটা পাওয়া গেছিল এর আগে, 2 মাস 2 আগে। জ্বর সাধারণত 3-4 দিনের মধ্যে সেরে যায়। 3-4 দিনের মধ্যে সেরে দিলে আমরা সেভাবে খুব একটা উদ্বিগ্ন হই না, আমরা ধরে নিই ভাইরাল ফিভার। তার মধ্যে না কমলে আমরা ভাবতে থাকি ডেঙ্গির ভয় পাই আমরা, কিন্তু এই রোগের কথা আমরা ঘুণাক্ষরেও ভাবতেও পারি না। রাজগঞ্জে যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের মাথায়ও এই ব্যাপারটা কিন্তু প্রথমে আসেনি। প্রথমে ভেবেছিলেন জ্বর, তারা ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন, প্রাথমিকভাবে রক্ত পরীক্ষা সবাই করেছেন, কিন্তু রিপোর্টে সেভাবে ফল আসেনি। কিন্তু ততক্ষণে একই পরিবারের মধ্যে একাধিক জনের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই যে মুরগির ফার্ম বানাইছে, যার জন্য তো এরকম অবস্থা। আগে তো এরকম ছিল না, এত বছর ধরে আমরা এখানে আছি। আমার মেয়ে আজকে 1 সপ্তাহ ধরে জ্বর জন্ডিসে আক্রান্ত। তো যে আজকে সকালবেলা ডাক্তারবাবু গেছিল আমাদের ওখানে গ্রামে, তো বাড়ি বাড়ি চেক আপ করলো। চেক আপ করার পর আমার মেয়েকে দেখলো, দেখার পর বললো যে আপনার মেয়ে সিরিয়াস আছে, মৌরাডাঙ্গি নিয়ে যান, ভর্তি নিবে ওখানে। তো আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স গেছিল, তো আমরা তারপরে আসলাম, ভর্তি করলাম এখানে। মানে আজকে মোটামুটি 10 জন আরো আসলো, কাল পর্যন্ত 20 জন ছিল, আজকে মোটামুটি 30 জন। আরো কিছু বলে আসবে, গর্ভবতী মাও কিছু আক্রান্ত হয়েছে। স্যার নিজে গেছিল প্রত্যেকের বাড়িতে ভিজিট করে বলে আসছে ওদেরকে অ্যাডমিশন হওয়ার জন্য, অ্যাম্বুলেন্স পাঠাবে তাদেরকে আনার জন্য। তো আমার কথা হচ্ছে, কালকে যে আমাদের এমএলএ সাহেব এসেছিলেন, উনি যে কালকে বললেন যে 2.5 লক্ষ মুরগিকে আমি গুলি করে মারতে পারবো না, সম্ভব না। তাহলে 2.5 লক্ষ মুরগিকে যদি গুলি করে না মারতে পারে, মাননীয় এমএলএ মহাশয়া বলে গেলেন, তাই না? তাহলে 1000 লোককে উনি গুলি করে মারুক, 1000 লোক মারা যাক, তবুও মুরগি বেঁচে থাক। একটা কথা যেটা রাজগঞ্জের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য, যে হ্যাচারি হচ্ছে এই রোগের আতুর ঘর। কিন্তু গ্রামগঞ্জে ভরা লোকালয়ের মধ্যেই বা কিভাবে হ্যাচারি তৈরি হলো, কিভাবেই বা অনুমতি দিল প্রশাসন, এখন সেই নিয়েই তপ্ত রাজগঞ্জের রাজনীতি। কেবল লেপ্টোস্পাইরোসিসই নয়, বাড়ছে জন্ডিসেরও প্রকোপ। জলপাইগুড়ির রাজগঞ্জে 8টি গ্রামে প্রায় 1000 জন জন্ডিসে আক্রান্ত। প্রশ্ন উঠছে, কিভাবে লোকালয়ের মধ্যেই হ্যাচারিটা তৈরি হয়ে গেল? সাধারণত নিয়ম তো গ্রামের লোকালয়ের বাইরে গিয়ে কোনো নিরিবিলি ফাঁকা জায়গায় হ্যাচারি তৈরি করা, যেখানে পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত পশুর বিষ্ঠা পরিষ্কার করা এবং তা প্রক্রিয়াকরণের জন্য অন্য কাজে ব্যবহার করা, এই সবটাই একটা বিধিবদ্ধ নিয়মের মধ্যে পড়ে। কিন্তু রাজগঞ্জের এই হ্যাচারির ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি বলছেন গ্রামবাসীরাই। ইতিমধ্যে শুরু করেছেন তারা, ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বিধায়কের ওপর। এর আগে আমরা লিখিত কমপ্লেন জমা দিলাম, এসডিও, ডিএম, বিডিও, আপনার স্বাস্থ্য দপ্তর, সব জায়গায়। আপনি আমার কথাটা শেষ করতে দেন প্লিজ, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমার কথা দিলা, আমি রঞ্জিতকে বারবার বললাম, তোমরা যে ভিডিওতে দিছো আমাকে 1 কপি কেন দেবে? কাকে বলছেন? আমাকে। রঞ্জিতকে? আপনাদের পঞ্চায়েত জানে? আরে আমাকে ডকুমেন্ট দিছো কি তোমরা? আপনাদের রানী পঞ্চায়েত জানে, পঞ্চায়েত দায়িত্ব নিছে, কেন পঞ্চায়েত দিবে না? আপনারা আমাকে বলেন ডকুমেন্টটা দিন, আমি কথা দিয়ে দিই। আপনাকে শুনেন, আপনাকে আমরা একটা অনুরোধ করব, দয়া করে ফোনটা আপনি রিসিভ করবেন না। আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আমাদের প্রত্যেকের একই বক্তব্য, আপনারা প্রত্যেকটা মহিলার কাছে শুনতে পারেন বা প্রত্যেকটা ফ্যামিলির কাছে। আমাদের মোকারাঙ্গি হাসপাতালে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হচ্ছে, স্যার আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে, আমরা স্যারেদের বিরুদ্ধে কোনো কথাই বলবো না। দ্বিতীয়ত কথা, হয় আপনি ফ্যাক্টরি বন্ধ করবেন, না হলে আপনাকে গদি ছাড়তে হবে। এখন আপনি কি করবেন, এখন আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি আজকেই আপনাকে ফ্যাক্টরিটা তালা মারতে হবে, তালা আপনাকেই আসতে মারতে হবে, আপনাকেই মারতে হবে। ওটা প্রশাসন বুঝবে, এখানে আপনাকে না, আপনাকে তাহলে ব্যবস্থা নিতে হবে, প্রশাসনের বিরুদ্ধে প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে, তালা আসতে মারতে হবে। আমরা করতে পারবো না, আপনি কি জানেন এখানটা? আমি জানি না, আমি মানুষ না, কিছু আমি মানুষ না, আমি জানবো না। আপনার সাথে কথা বলি, আমার সাথে কথা বলি, আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি, বাড়িতে পেশেন্টের উপরে পেশেন্ট। দেখুন এই দেখ, আপনি বললেই হলো নাকি? এই মতো যত ইয়েটা
হ্যাচারি বন্ধ করতে না পারলে পদত্যাগ করুন। ভরা হাসপাতালের মধ্যেই গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয়েছে রাজগঞ্জের 4 বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কেও। বিক্ষোভের মুখে পড়ে অবশ্য সুর নরম করেছেন বিধায়কও। তিনি বলেছেন হ্যাচারি বন্ধের কথা নাকি তিনি ইতিমধ্যেই ম্যাডামকে জানিয়েছেন। আর আমরা ভাবছি প্রশাসনের দ্বারস্থ যেহেতু হয়েছি, প্রশাসন কোনো না কোনো ব্যবস্থা করবে, এখন দেখতেছি প্রশাসন কি ব্যবস্থা করবে? মানুষ মহামারীতে আক্রান্ত হয়ে গেছে, মারাও যাচ্ছে। একজন দুটো ছোট বাচ্চা রেখে একজন মারা গেল। ওরা যদি মানে ওনাদেরকে সঠিক সম্মান দেওয়ার পরে ওনারা সম্মানের যদি উপযুক্ত সম্মান আমাদেরকে না দেয় তাহলে ওনার পদত্যাগের দাবি করবো না। আমরা কি করবো? কন্টিনিউ যোগাযোগ হচ্ছে যাতে যেগুলো রোগী তোমরা যাতে ভালো ট্রিটমেন্ট পাও, ভালো ওষুধপত্র পাও। আজকে জল নাই, জলের ব্যবস্থা করা। আপনাকে আমি আর কোনো কথাই বলতে চাই না। আপনাকে লাস্ট একটা কথা বলবো, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা অনুরোধটা মানবেন কিনা জানি না। যদি না মানেন আমরা আমাদের স্টেপ নিতে বাধ্য হবো। আমরা সমস্ত পাবলিক এখন, আর পাবলিক ক্ষেত্রে কিন্তু কোনো মন্ত্রী বলেন, নেতা বলেন, কেউ পারবে না পাবলিকের সঙ্গে, পারবে না। তো আপনাকে কথা দিতে হবে, আপনি ফ্যাক্টরিটা বন্ধ করতে পদক্ষেপ নেবেন কিনা, 1 সপ্তাহের মধ্যে আপনি ফ্যাক্টরিটা বন্ধ করাতে পারবেন কিনা সেটা আমাদেরকে কথা দিতে হবে। যদি আপনারা যদি না পারেন তাহলে আমরা সমস্ত মানুষ, আমরা সমস্ত গ্রামের মানুষ এক। এবং তোমাকে বলি বয়স তুমি অনেক ছোট, আপনার থেকে আমি বয়স অনেক ছোট। এইটা না ফ্যাক্টরি বন্ধ করার আমার সেটা প্রশাসনকে অলরেডি জানানো হয়েছে। প্রশাসন যা ব্যবস্থা নেবে, প্রশাসনের সঙ্গে কথা বলবেন কিনা সেটা। আর অলরেডি কথা বলেছি। আপনি যেহেতু একজন এমএলএ, আপনার বন্ধ করার মতন ক্ষমতা আপনার হাতে থাকে, সেটা আমাকে এটা আরে আমার কথা শুনুন, বেশি কথা বললে হবে। প্রশাসন আবার এখানে আমি ঝগড়া করতে আসি না, ঝগড়া করতে আমি আসি না। এখানে পেশেন্ট আছে, আমি পেশেন্টের সামনে আমি এখানে ঝগড়া করবো, তাই না? বাজে দেখা যাবে। পঞ্চায়েত সবাই মিলে সমস্ত ব্যবস্থা দেখলাম তো পুরো মাসিক উপদ্রব। কারণটা কি? আমি তো ডাক্তার, আমি কি বললাম, বিভিন্ন দপ্তর থেকে পাঠাক দেখি কি রিপোর্ট এলে পরে নিশ্চয় প্রশাসন লেভেলে এই এলাকার পাবলিক ক্ষতিগ্রস্ত, সেটা আমি চাই না। তার নিশ্চয় প্রশাসন লেভেলে যেটা করা প্রয়োজন সেটা আমি করব। এই সব নিয়ে যখন তপ্ত পরিস্থিতি, হ্যাচারির কর্মী কিন্তু অদ্ভুত একটা কথা তিনি বলছেন, এখান থেকে যে রোগ ছড়াচ্ছে তার কি কোনো প্রমাণ দিতে পারবেন? তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ দিতে পারবেন? এখনো তো প্রমাণিত নয় এই হ্যাচারি থেকেই রোগ ছড়াচ্ছে। বাইরের একটা কোম্পানি ও ট্রিটমেন্ট করছে, আপনি জল দূষণও হচ্ছে না এখান থেকে, তার কোনো সাইন্টিফিক প্রমাণ থাকলে তবে আপনারা বলতে পারেন। এটা যদি কোনো প্রুভ হয় যে এখান থেকে এই রোগটা ছড়াচ্ছে, সেটা আমাদের সাইন্টিফিক প্রুফ দিতে হবে। আমাদের এখানে 200 লোক কাজ করছে, 200 লোকের মধ্যে একজনের কোনো সিমটম নেই। যদি হয় তাহলে সর্বপ্রথম আমাদের হবে। আমরা তো 24 ঘন্টা এখানে কাজ করছি। পরিবেশ দূষণ হচ্ছে, এমনকি বায়ু দূষণ হচ্ছে। সার্টিফিকেট নেওয়া আছে, কোনো পরিবেশ দূষণ হচ্ছে না। এটা হচ্ছে গ্রিন প্রজেক্ট, ঠিক আছে? এর থেকে মানুষের কোনো ক্ষতির সম্ভাবনা 0.0% আমরা এই সমস্ত তরজাকে যদি একদিকে রাখি, এই সমস্ত তরজাটাকে একদিকে রেখে আমাদের কাছে উদ্বেগের বিষয় কিভাবে এই রোগকে প্রতিরোধ করা সম্ভব হবে, কিভাবে এই রোগের থেকে বাঁচা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন প্রথমেই জমা জল এড়িয়ে চলতে হবে। অনেক সময় জমা জল পেরোনোর জন্য জুতো হাতে নিয়ে আমরা খালি পায়ে যাতায়াত করি। গ্রামগঞ্জে এই বিষয়টা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। ফলে পায়ের ফাটা অংশ বা কাটাছেঁড়া জায়গা দিয়ে জল শরীরে প্রবেশ করছে এবং বর্ষার সময় কখনোই খালি পায়ে জমা জলে না হাঁটার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যতটা পারবেন জমা জল এড়িয়ে চলুন বলছেন চিকিৎসকরাই। দূষিত জল কিংবা মুরগি, হাঁস জাতীয় প্রাণীর সংস্পর্শে এলে বাড়ি ফিরে অবশ্যই হাত পা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। সম্ভব হলে স্যানিটাইজার ব্যবহার করুন। পশুর প্রস্রাব থাকতে পারে এমন জায়গা দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া এড়িয়ে চলতে হবে। সঙ্গে ওই এলাকা থেকে ফিরে সঙ্গেই ভালো করে স্নান করে নিতে হবে। সর্বোপরি লেপ্টোস্পাইরোসিসের চিকিৎসা কিন্তু অ্যান্টিবায়োটিকেও এখন হয়, তবে নিজে থেকে ওষুধ খেতে যাবেন না। জ্বরের সঙ্গে যদি খিঁচুনি হয়, যদি বিপদ আজ করতে পারেন, তাহলে দেরি না করে সঙ্গে স্থানীয় চিকিৎসকের কাছে যান। রক্ত পরীক্ষা করুন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ খান। সুতরাং সতর্ক থাকুন, সাবধান থাকুন, জমা জল এড়িয়ে চলুন। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।